হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। আমি এটা অধ্যত্বের জন্য ক্ষমা চাচ্ছি। আমার আসলে নর্থ সাউথে আমাদের একটা ইম্পর্ট্যান্ট মিটিং, এই একদমই মানে আনঅ্যাভয়েডেবল মিটিং, আমাকে থাকতেই হচ্ছে, ফ্যাকাল্টি সার্চ কমিটি। তো আমি সেজন্য অনুমতি চেয়েছি দিলার আপা এবং আমাদের প্রিয় ফাহিম মাস্টারের কাছে যে আমি একটু আগে যেতে পারি কিনা। সবার আগেই অত্যন্ত ইন্সপায়ারিং একটা কিনোট দেওয়ার জন্য আমার বন্ধু এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় কূটনীতিক জনাব সাকিব আলীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করেছি, আমাদের অনেকের মনের কথা উনি সেই কিনোটে নিয়ে এসছেন। ডক্টর শহীদুল আলম, এভার ইন্সপায়ারিং। আমরা ওনার শুধু গাজা ফ্লোটিলার সেই বিরচিত গল্পই না, যেটা আমাদের জেনারেশন আফটার জেনারেশন, এমনকি এশিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান, ক্যারিবিয়ান, আফ্রিকান, সারা ওয়ার্ল্ডের সমস্ত নিপীড়িত মানুষ এবং প্রতিবাদী মানুষের কাছে একটা মডেল হিসাবে ওনারা যারা সেই অভিযানে অংশ নিয়েছেন এবং সেখানে বসেও বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরেছেন, আমাদেরকে গর্বিত করেছেন, ওনার থেকে শুনেছি। এখানে উপবিষ্ট আছেন বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর দিলারা চৌধুরী, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম, জনাব রিটা রহমান, ম্যাম রিটা রহমান, শফিকুল ইসলাম ভাই, ব্রিগেডিয়ার হাসান নাসির, মানে যেটা বলেছেন ফাইভ মাস্টার, যে আমরা বাংলাদেশের প্রায় সব সেক্টরের বিভিন্ন স্টারদের কাছ থেকে আপনারা কথা শোনার সুযোগ পাবেন। আমি শুধু সংহতি জানানোর জন্য এসেছি। আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশের যে জিও পলিটিক্যাল স্পেসে আমরা আছি, এই লোকেশনের কারণে আমরা উই আর ইন আ প্রিক্যারিয়াস সিচুয়েশন। ধরুন কোনো কারণে যদি আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী যে কোনো একটা ক্ষুদ্র অজুহাতেও যদি কোনো কারণে যদি এয়ার স্পেস বন্ধ করে দেয় বাংলাদেশের, তাহলে বাংলাদেশকে একটি, আমি যে কথা আপনাদেরকে ভাবতে বলি বা ব্রিগেডিয়ার নাসির ভাইকে ভাবতে বলি, যে একটি বুলেট ছোড়া ছাড়াও কিন্তু বাংলাদেশকে কুড বি ফোর্স টু সাবমিশন। সেজন্য এই যে আমরা কীভাবে, এবং আমাদের আরেকটি যে প্রতিবেশী দেশ মিয়ানমার, তার সাথেও আমাদের ভালো সম্পর্ক নেই, এবং আমরা একটা অকেশনেই শুধু দেখেছি যে মিয়ানমার 19 বার আমাদের এয়ার স্পেস লঙ্ঘন করেছে। তো তাহলে বাংলাদেশের যে সেনাবাহিনী বা বাংলাদেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা, এই নিরাপত্তা কতটুকু সাস্টেনেবল? যদি আমরা আক্রান্ত হই তাহলে আমাদের নিরাপত্তা শুধুমাত্র অস্ত্রশস্ত্র দিয়ে, শুধুমাত্র সেনাবাহিনী, শুধুমাত্র এই সিকিউরিটি ফোর্সেস, অফিসিয়াল সিকিউরিটি ফোর্সেস দিয়ে রক্ষা করা সম্ভব হবে কিনা, সেটি আমি ভাবতে বলি। আমার কাছে মনে হয় যে ডিফেন্স সায়েন্সে বা আমরা যে কোনো ইকুইলিব্রিয়ামে আমরা একটা ক্রিটিক্যাল ম্যাসের কথা বলি। যেমন ধরুন আমাদের আজকের এই মিটিংয়ে একটা কোরাম, একটা ন্যূনতম একটা সংখ্যা আছে, যে পরিমাণ ব্যক্তি না হলে আমরা একটা সভা চালিয়ে যেতে পারবো না। এখন আমাদের যদি যুদ্ধ হয়, এখানে আমাদের সবচেয়ে সম্ভাবনা যে দেশের সাথে, এবং ওয়ার্ল্ডের প্রায় সব যুদ্ধগুলোই এখন বর্তমানে মার্কিন পরিচালিত যুদ্ধগুলো ছাড়া, এর আগে স্থলযুদ্ধগুলো জেনারেলি হয়েছে প্রতিবেশী দেশগুলোর মধ্যে, যেমন ধরুন ফ্রান্স, জার্মানি বা ইরান, ইরাক, এগুলোর দিকে যদি আপনি তাকান, বা ভারত, পাকিস্তান, তাহলে আমরা সেখানে বাংলাদেশের যে ডিফেন্স স্পেন্ডিং, বাংলাদেশের যে জিওগ্রাফিক কন্ডিশন, আমরা আসলে জনবহুল হলেও আমরা একটা স্মল স্টেট ইন টার্মস অফ ইকোনমি, ইন টার্মস অফ ইনকাম, ইন টার্মস অফ ডিফেন্স ক্যাপাবিলিটি, আমরা স্টিল একটা স্মল স্টেট। সো আমি মনে করি আমরা একটা মাত্র উপায় আমাদের আছে, যেটা আমরা, যদিও উনি ইসরায়েলের কথা বলেছেন যে ইসরায়েলের ফরেন পলিসি আমরা পছন্দ করি না, কিন্তু লুক এট ইসরায়েলস ডিফেন্স পলিসি, লুক এট ইসরায়েলস সায়েন্টিফিক অ্যান্ড ডোমেস্টিক পলিসি। যদি আমরা এই অঞ্চলের ইসরায়েল অথবা তাইওয়ান হতে পারি, তাহলে ইসরায়েল আর তাইওয়ানের সাথে আমাদের পার্থক্য কী? আমাদের অনেক, আমরা জিওগ্রাফিক্যালি ওদের মতোই, কিন্তু আমাদের সে পরিমাণ জ্ঞান বিজ্ঞান, সে পরিমাণ অর্থ, সে পরিমাণ সম্পদ, সে পরিমাণ নলেজ ক্যাপিটাল আমাদের নেই। সুতরাং আমি মনে করি বাংলাদেশের একটি, মানে অফকোর্স বহুমাত্রিক প্রস্তুতি নিতে হবে আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে হলে। ইট কুড বি নেগোসিয়েশনস, ইট কুড বি রিচিং আউট টু দ্য পিপল অফ ইন্ডিয়া। আমি মনে করি না যে ইন্ডিয়ার 140 কোটি মানুষ সবাই আধিপত্যবাদী। ইন্ডিয়ার সরকার বা ইন্ডিয়ার কোনো একটি বিশেষ দল বা একটা দলের একটা অ্যালায়েন্স হয়তো বা অতটা আধিপত্যবাদী। সব ফিউচার ওয়ার্ল্ডের জন্য, ফিউচার সাউথ এশিয়ায় আমাদের সেরকম একটা ইনিশিয়াল হয়তো ইন্ডিয়ার সাথে বা ইন্ডিয়ার বিভিন্ন গোষ্ঠীর সাথে, যেমন ধরুন পিপল, যেটা বলছি, ইন্ডিয়ান প্রেস, ইন্ডিয়ান
সিভিল সোসাইটি, ইন্ডিয়ান লয়ার্স, ইন্ডিয়ান স্টুডেন্টস, তাদের সাথে যদি আমরা চুক্তিতে আসতে পারি বা আলাপ আলোচনা করতে পারি, আর এর বাইরে অ্যাসিউমিং যে ভারতের অফকোর্স একটা সেই অনেক আগ থেকে আপা আমাদেরকে সে আরও বেশি আলোকিত করতে পারবেন যে চাণক্য নীতি বা হিন্দুত্বা, তো হিন্দুত্বা আপনি ওই শুধু মানে দিল্লি প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে আপনি এর জবাব দিতে পারবেন না। সুতরাং আমি মনে করি একটা ডোমেস্টিক পলিসি, আরেকটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমাদের একটা কোয়ালিশন বিল্ডিং, যদি আমরা একটা ব্রড কোয়ালিশন তৈরি করতে পারি যে আমাদের সিকিউরিটি যাতে শুধুমাত্র এই ভূখণ্ডের মধ্যে নিহিত না থাকে, আমাদের সিকিউরিটি যাতে বিশ্বের অন্যান্য বন্ধু প্রতিম দেশে ইনক্লুডিং কান্ট্রিজ ইন ইউরোপ, আফ্রিকা, চায়না অর ইভেন দ্য ইউনাইটেড স্টেটস, কানাডা, নর্থ আমেরিকা, এখানে আমরা কোয়ালিশন বিল্ডিংয়ের আমাদের চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টা করার মাধ্যমেই আমরা আমাদের হয়তোবা ভবিষ্যৎ নিরাপত্তা আমরা তৈরি করতে পারবো। আমাদের এই মুহূর্তে একটা বড় ঝুঁকি আমাদের রাষ্ট্রীয় ঋণ, আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে হবে এবং সেজন্য অত্যন্ত গণতান্ত্রিক এবং অত্যন্ত স্মার্ট একটা গভর্নমেন্ট আমাদের দরকার। শহীদ ভাইয়ের সাথে আমি একমত, আমরা উই লাইক টু বি প্রাউড অ্যাবাউট দ্য গভর্নমেন্ট উই হ্যাভ, কিন্তু গভর্নমেন্টের পলিসিসগুলো গভর্নমেন্ট মেরিটোক্রেসির জায়গায়, যদি উনি বলেছেন আমরা সরকারের সমালোচনা করতে আসি নাই, কিন্তু সরকার একদিকে মেধাতন্ত্রের কথা বলছে, অন্যদিকে সরকারের নিয়োগগুলোর দিকে আপনি তাকান, সরকার মেরিটোক্রেসির সাথে বিশ্বাসঘাতকতা করছেন। সরকার জুলাইয়ের চেতনার সাথে, জুলাইয়ের একটা ফসল 17 বছর, ওনারা বলছেন যে 17 বছরের আমাদের আন্দোলনের ফসল ওই কালমিনেশন হয়েছে ইন দোজ 36 ডেজ, কিন্তু সেই জুলাইয়ের চেতনা, জুলাইয়ের রক্তদান, জুলাইয়ের আত্মত্যাগ, তার সাথে সরকার কি আন্তরিকভাবে আপহোল্ড করছে কিনা, সেই প্রশ্নগুলো রেখে আপনাদের কাছ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।